আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস শেষ করে আচ্ছা পেপটিক আলসার ডিজিজটা পুরোপুরি বলি নাই, তাই তো? হুম, পেপটিক আলসার ডিজিজ বলবো। ওয়েট। তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস শেষ, ক্রনিক গ্যাস্ট্রাইটিস শেষের পরে পেপটিক আলসার ডিজিজে চলে আসি। পেপটিক আলসার ডিজিজের রিস্ক ফ্যাক্টর গুলো বললাম আমরা। রিস্ক ফ্যাক্টর H পাইলোরি হলো সবার আগে রাখবেন। H পাইলোরিকে সবার আগে রাখার পরে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের যতগুলো রিস্ক ফ্যাক্টর পড়ছেন সবগুলো এখানে লাগাই দিবেন। পেপটিক আলসার ডিজিজ আমরা বলতে পারবো না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পেইন থাকবে, পেইন থাকতে হবে। কোথায় পেইন? এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন। এই পেইনের সাথে একটা সম্পর্ক থাকবে কিসের? ফুডের। কিরকম সম্পর্ক? যদি সেটা গ্যাস্ট্রিক আলসার হয়, ফুডের মাধ্যমে সেটা অ্যাগ্রাভেট করবে। যদি সেটা ডিউডেনাল আলসার হয়, ফুডের মাধ্যমে সেটা কমে আসবে। কারণ কি? এটার কারণ হলো গ্যাস্ট্রিক মিউকোসাতে যদি আলসার হয়, আলসারটা যদি এই জায়গাতে হয়, ঠিক আছে, এখানে যদি আলসার হয়, আমরা যখন ফুড দিব এখানে, ফুড যাওয়ার সাথে সাথে ফুড দিয়ে ইরিটেশন হবে। সো যার গ্যাস্ট্রিক আলসার সে যখন খাবার খাবে, ফুড ফুড দেওয়ার মাধ্যমে ডিরেক্ট ইরিটেশন, ডিরেক্ট ইরিটেশন। যখন এভাবে ডিরেক্ট ইরিটেশন করবে তখন পেইন অ্যাগ্রাভেট করবে। যদি কারো ডিউডেনামে আলসার হয়, আমরা জানি ডিউডেনামে আলসারের মেইন মেকানিজম হলো গ্যাস্ট্রিক অ্যাসিড। তাহলে এই জায়গাতে আলসার, যখন স্টোমাক এমটি থাকে তখন আমরা জানি স্টোমাকের একটা বেজাল সিক্রেশন থাকে, সবসময় কিছু না কিছু HCl রিলিজ হয়। সে বেজাল সিক্রেশনটা এই এমটি ডিউডেনামকে এসে, সে বেজাল হাইড্রোক্লোরিক অ্যাসিড এমটি ডিউডেনামে এসে এই আলসারটাকে ইরিটেট করে। আর আমরা যদি এখানে কোনো ফুড দিয়ে দেই, তাহলে যে বেজাল সিক্রেশন যে HCl যেটা আছে এবং এই ফুডটা যখন এখানে চলে আসবে তখন এই অ্যাসিডটাকে ডাইলুট করে ফেলে। ফুড দিয়ে অ্যাসিডটাকে আমরা ডাইলুট করে ফেলতে পারবো ডিউডেনাল রিজনে, নট ইন দ্য গ্যাস্ট্রিক রিজন বাট ডিউডেনাম রিজন। ডাইলুশন অফ দ্য ডিউডেনাল অ্যাসিড। এই ডিউডেনাল অ্যাসিডটাকে আমরা ডাইলুশন করে দিতে পারবো, দ্যাটস ওয়াই পেশেন্ট খাবার খেলে ভালো ফিল করবে। তাহলে পেইন গ্যাস খাবারের সাথে সেটা বেড়ে যাবে, এই জন্য পেশেন্টের হবে ওয়েট লস। খাবারের সাথে সেটা কমে যাবে, এই জন্য পেশেন্ট একটু পর পর খাবে, পেশেন্টের হবে ওয়েট গেইন। H পাইলোরি ইনফেকশনের অ্যাসোসিয়েশন ডিউডেনাল আলসারের সাথে বেশি সম্পর্কিত। ডিউডেনামের কোন পার্টে হবে? ডিউডেনামের ফার্স্ট পার্টে হবে। ডিউডেনামের ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়র ওয়ালে হবে নাকি পোস্টেরিয়র ওয়ালে হবে সেটার সাথে ডিপেন্ড করবে কি তার কমপ্লিকেশন কোনটা হবে। যদি ডিউডেনামের পোস্টেরিয়র ওয়ালে হয় মোস্ট লাইকলি সেটা ব্লিডিং হবে ফ্রম গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। যদি ডিউডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে হয় মোস্ট লাইকলি সেটা পারফোরেশন হবে। মেকানিজম কি? মিউকোসাল প্রোটেকশন কমে যাওয়াটা হলো তার মেইন মেকানিজম। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যাওয়াটা মেইন মেকানিজম না, দেখছেন? তার মেইন মেকানিজম হলো মিউকোসাল প্রোটেকশন কমে যাওয়া। সে প্রোটেকশন কমার মধ্যে একটা কারণ হলো NSAID, স্মোকিং, ব্লা ব্লা ব্লা, যা যা দিতে পারেন। আর তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে মেইন কারণ হলো মিউকোসাল প্রোটেকশন তো হতে পারে, বাট এটাকে আমাদের মাথায় রাখতে হবে, গ্যাস্ট্রিক অ্যাসিডের হাইপার সিক্রেশন। এই গ্যাস্ট্রিক অ্যাসিডের হাইপার সিক্রেশন হতে পারে H পাইলোরি অ্যাসোসিয়েটেড ডিক্রিজ সোমাটোস্ট্যাটিন। এটা হতে পারে জলিঞ্জার এলিংসন সিনড্রোমের জন্য। জলিঞ্জার এলিংসন সিনড্রোম মানে কি? তার গ্যাস্ট্রিন লেভেল বেশি। রিস্ক অফ কার্সিনোমা, এই কথাটা দুই রকম। রিস্ক অফ কার্সিনোমা অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার, এখানে রিস্ক অফ কার্সিনোমা এখানে বলতেছে গ্যাস্ট্রিক আলসারে তার কার্সিনোমা হওয়ার চান্স বেশি। ডিউডেনাল আলসার জেনারেলি বিনাইন না, অলওয়েজ বিনাইন। জেনারেলি কাইটা লিখে দিবেন অলওয়েজ। আদার ফাইন্ডিং এর মধ্যে আমরা এই কথাটা পরে বলবো, এখনই বলবো আমি। বায়োপসি মার্জিন টু রুল আউট দ্য ম্যালিগনেন্সি, যেহেতু এখানে ম্যালিগনেন্সি রিস্ক আছে তাই বায়োপসি করব। যেহেতু এটা অলওয়েজ বিনাইন আমরা কখনোই বায়োপসি করব না, কিন্তু এরপরে যদি করার শখ হয় দেখতে পাবো ব্রুনার্স গ্ল্যান্ডের হাইপারট্রফি হয়েছে, হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়েছে। ব্রুনার্স গ্ল্যান্ডের হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়েছে কেন? কারণ ডিওডানাল আলসার অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক HCl হাইপার সিক্রেশন। আর যখন গ্যাস্ট্রিক HCl এর হাইপার সিক্রেশন হয় তখন সেটাকে ইনহিবিশন করার জন্য
সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট রিলিজ বাড়াতে হয়। আর বাইকার্বনেট রিলিজ বাড়ানোর জন্য ব্রুনার্স গ্ল্যান্ডে তখন স্টিমুলেশন বেশি হয়। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের এখন কথা হলো পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার এবং ম্যালিগনেন্সি এটার সাথে সম্পর্ক কি? অ্যাগেন এখানে কুকুর লেজ নাড়ায় নাকি লেজে কুকুর নাড়ায়, এই মিস্টেকটা আমরা করে ফেলি। কেমন? আপনাকে যদি চিন্তা করা হয় গ্যাস্ট্রিক আলসার যে আলসারটা পেপটিক আলসার ডিজিজের একটা কম্পোনেন্ট, এই পেপটিক আলসার ডিজিজটা কি ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে কিনা? কোন সময় এই গ্যাস্ট্রিক আলসার কি ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে কিনা? মেন কথা হলো ভেরি ভেরি রেয়ার, ভেরি ভেরি ভেরি। না বলা যাবে না, না বলা যাবে না, কিন্তু এমন হ্যাঁ বলবো, এই হ্যাঁ শুনলে আপনারও ভালো লাগবে না। খুব রেয়ার। তাহলে গ্যাস্ট্রিক আলসার ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে, খুব রেয়ার, কিন্তু যেহেতু এটা ম্যালিগনেন্সি আমরা এটাকে ইগনোর করব না। তাহলে আমাদের এই ডিরেকশন চিন্তা করার কোনো দরকার নাই, এই ডিরেকশন চিন্তা করা বাদ দিয়ে দিই। আমরা চিন্তা করবো এখন অন্য ডিরেকশন। গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা কখনো কি আলসারেটেড হতে পারে কিনা? গ্যাস্ট্রিক কার্সিনোমা কখনো কি আলসারেটেড হতে পারে কিনা? এইটা হলো একটা বিগ ইয়েস। গ্যাস্ট্রিক কার্সিনোমা কি কখনো আলসারেটেড হতে পারে কিনা, এখানে একটা অ্যান্সার কি হবে বলেন তো? বিগ ইয়েস, হ্যাঁ এটা আলসারেটেড হতে পারে। খেয়াল করেন প্লিজ, পেপটিক আলসার ডিজিজটাই ম্যালিগনেন্সিতে কনভার্ট হয়েছে, কি দরকার এত কষ্ট করার? কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমার আলসারেটেড প্রেজেন্টেশন এটা ইয়েস, এটা হতে পারে। তাহলে এখন যদি আমি বলি গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, আমি একটা গ্যাস্ট্রিক আলসার পেলাম, এই গ্যাস্ট্রিক আলসারটা হতে পারে বিনাইন, এই বিনাইন মানে হলো পিইউডি, এই গ্যাস্ট্রিক আলসারটা হতে পারে ম্যালিগনেন্ট। কোথা থেকে হয়েছে সেটা আমার জানা দরকার নাই, ম্যালিগনেন্ট। এখন বুঝছেন? কিন্তু আমাদেরকে যখন এই কথাগুলো বলা হয়, গ্যাস্ট্রিক আলসার হলে তোমরা বায়োপসি করো, বায়োপসি করে কার্সিনোমা আছে কিনা সেটা চেক করো, রিস্ক অফ কার্সিনোমা বেশি। আরে বাবা, এটা মানে এটা না যে পেপটিক আলসার ডিজিজ গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়ে যাচ্ছে। এটা কত ভালো ভালো মানুষ যে এই কথাটা ভুল বুঝে কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? গ্যাস্ট্রিক আলসার যে ম্যালিগনেন্সি হয়ে যাচ্ছে এটা দিয়ে এটা মিন করে না, এটা দিয়ে মিন করে গ্যাস্ট্রিক আলসারটা ম্যালিগনেন্ট হতে পারে। গ্যাস্ট্রিক আলসার ম্যালিগনেন্সিতে কনভার্ট হয়ে গেছে এটা এক জিনিস, আর আমি এখন যে আলসারটা দেখতেছি এই আলসারটা ম্যালিগনেন্ট আলসার হতে পারে, এটা একটা ম্যালিগনেন্সি হতে পারে, এটা টিউমার হতে পারে। ঠিক আছে? সেটা ডিফারেন্ট জিনিস। তো আশা করি এই সিকোয়েন্সটা বুঝবেন, এই ডিরেকশনটা বুঝবেন। গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ থেকে ম্যালিগনেন্সি, দরকার নাই এটা চিন্তা করার। আমরা চিন্তা করব এই গ্যাস্ট্রিক কার্সিনোমাটাই আলসারেটেড প্রেজেন্টেশন নিয়ে আসছে। সো আমরা একটা গ্যাস্ট্রিক আলসার পেলে আমাদের ডিডি হয়ে যাবে দুইটা, একটা হতে পারে এটা বিনাইন কজ পেপটিক আলসার ডিজিজ, হতে পারে এটা ম্যালিগনেন্ট কজ। যেহেতু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আমাদের এই ডিডি হলো দুইটা, দ্যাটস ওয়াই বায়োপসি নিডেড। দ্যাটস ওয়াই আমি এন্ডোস্কোপি করলে বায়োপসি আমাকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। আর যখন আমরা ডিউডেনাল আলসার পড়বো, ডিউডেনাল আলসার কি স্মল ইন্টেস্টাইনে হচ্ছে না নাকি লার্জ ইন্টেস্টাইনে নাকি স্টোমাকে? যখন আমরা বলবো ডিউডেনাল আলসারের তাহলে সাইট কোনটা? ডিউডেনাম। ডিউডেনাল আলসারের সাইট যদি বলতে হয় আবার আমরা বলবো স্মল ইন্টেস্টাইন। আমাদের বডিতে কিছু কিছু এরিয়া আছে যেখানে ম্যালিগনেন্ট টিউমার হয় না, একেবারেই রেয়ার। এই ডিউডেনাম বলি এবং স্মল ইন্টেস্টাইন বলি, এখানে টিউমার অথবা ম্যালিগনেন্ট টিউমার দুইটাই খুব রেয়ার, ভেরি ভেরি রেয়ার সাইট ফর ম্যালিগনেন্ট টিউমার, ভেরি ভেরি রেয়ার সাইট ফর ম্যালিগনেন্সি। এখানে ম্যালিগনেন্সি হওয়ার চান্স খুবই কম। স্মল ইন্টেস্টাইনে যদি ম্যালিগনেন্ট টিউমার হয়, স্মল ইন্টেস্টাইনে ম্যালিগনেন্ট টিউমার হতে পারে না ব্যাপারটা এরকম না। যদি হয় মোস্ট কমনলি সেটা কি হবে? মোস্ট লাইকলি সেটা হবে, বলেন, কার্সিনয়েড টিউমার। মোস্ট লাইকলি হবে সেটা কার্সিনয়েড টিউমার, আদারওয়াইজ এটা আনকমন, ভেরি ভেরি আনলাইকলি। তাহলে আমরা ধরে নিতে পারি ডিউডেনাল আলসার অলমোস্ট অলওয়েজ বিনাইন। আর যেহেতু ডিউডেনাল আলসার অলমোস্ট অলওয়েজ বিনাইন, সেহেতু এখান থেকে আমাদের বায়োপসি নেওয়ার দরকার নাই। আশা করি এই কথাটা সবাই বুঝতে পারছেন। এখানে দুইটা ডিফারেন্ট কথা থেকে কি করে বোঝানো হলো। এখন আমরা পড়বো যে একটা আলসারের মরফোলজি দেখে কি কখনো প্রেডিক্ট করা যাবে কিনা যে এটা ম্যালিগনেন্ট নাকি বিনাইন।
একটা আলসারের মরফোলজি দেখে কখনো প্রেডিক্ট করা যাবে কিনা যেটা কি ম্যালিগন্যান্ট নাকি বিনাইন? তাহলে আমরা যখন বলবো বিনাইন পেপটিক আলসার ডিজিজ, অর্থাৎ এটা বিনাইন। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজের একটা মজার ব্যাপার হলো এপিসোডিক সিমটম কখনো হয় কখনো হয় না, স্পন্টেনিয়াস রিলিফ হয়ে যাওয়ার কথা থাকবে। এপিসোডিক, এই এপিসোডিক হওয়ার কারণ কি? এপিসোডিক হওয়ার কারণ হলো স্পন্টেনিয়াস মিউকোসাল রিজেনারেশন অথবা আলসার হিলিং। তাহলে স্পন্টেনিয়াস হিলিং, আলসারটা হিল হয়ে যাবে। আলসারটা হিল হয়ে যাওয়া মানে আলসারটা ছোট হয়ে আসবে। তাহলে যেখানে বিনাইন সেখানে কি থাকবে? হিল হওয়ার, রিপেয়ার হওয়ার একটা সাইন সিমটম থাকবে যে হ্যাঁ এখানে হিলও হচ্ছে। তাহলে একটা আলসার প্রথমে বড় ছিল, বড় থাকার পরে সেই আলসারটাকে যদি আমরা এভাবে ছোট করে নিয়ে আসি, তখন আমরা দেখবো চারপাশে এরকম মিউকোসাল ফোল্ড তৈরি হয়েছে। এটা বোঝানোর জন্য, এটা কারা সবচেয়ে ভালো বুঝবে? যারা কাপড় নিয়ে কাজ করছে, মিনিমাম কাজ। আপনাকে এরকম আমি একটা কাপড়ের টুকরা দিলাম, কাপড়ের টুকরা দেওয়ার পর আমি মাঝখানে এরকম কেটে দিলাম, মাঝখানে একটা হোল দিয়ে দিলাম। এখন বললাম এই টুকরাটা এই কাপড়ের এই জিনিসটা ছোট করেন। তখন আপনারা কি করবেন? এদিক থেকে সেলাই দেওয়া শুরু করবেন। যখন এটাকে সেলাই দিয়ে কাছাকাছি নিয়ে আসা শুরু করবেন, তখন তার চারপাশে ফোল্ডিং তৈরি হয়ে যাবে অটোমেটিক। হবে নাকি হবে না, কি মনে হয়? এগুলো বোঝানো একটু টাফ, কারণ এগুলো ঠিক আছে, এটা খুব স্বাভাবিক, তাই না? তাহলে এটাকে যখন আমরা কাছে নিয়ে আসবো, তখন এই জিনিস এখানে এরকম অনেকগুলো ফোল্ডিং পাওয়া যাবে। ঠিক একইভাবে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও, গ্যাস্ট্রিক আলসারটা যদি হিলিং হয়, তাহলে প্রথমে বড় ছিল, পরে আস্তে আস্তে এটা ছোট হয়ে আসছে। যখন এভাবে ছোট আসবে, তখন আমি এই জায়গায় মিউকোসাল ফোল্ড দেখবো। মনে হবে যেন ওই মিউকোসাল ফোল্ড গুলো আলসার থেকে চারপাশে রেডিয়েটিং। এই জিনিসটা ইন্ডিকেট করবে দিস ইজ হিলিং, এটা আস্তে আস্তে হিল হচ্ছে। আর যদি দেখি আলসারের সাইডটা এরকম ইভার্টেড, আলসারের বেজ এরকম আর এটা হলো এরকম ইভার্টেড, তার মানে এটা বাইরের দিকে বেরোয় যাচ্ছে, তার গ্রোথ রিলেটেড আলসার এটা। ঠিক আছে, অর্থাৎ আলসারেটের যে মাছ দেখতেছি সেটা বেসিক্যালি গ্রোথ, নাহলে এভাবে বাইরের দিকে চলে যেত না। তখন আমরা এটাকে চিন্তা করব মোস্ট লাইকলি সেটা ম্যালিগন্যান্ট। তাহলে আলসারের মার্জিনটা যদি এরকম রাউন্ড হয় এবং তার চারপাশ থেকে যদি আমরা দেখি এরকম মিউকোসাল ফোল্ড গুলো রেডিয়েট করতেছে, তাহলে এটা মোস্ট লাইকলি বিনাইন। মোস্ট লাইকলি বিনাইন, এটা আপনাদের গেস। ঠিক আছে, এই জন্য বায়োপসি না নিয়ে চুপচাপ থাকা যাবে না। হ্যাঁ, আপনাকে 100টা পয়েন্ট বলুক, আমি তো একটা পয়েন্ট বললাম, ওরা 100টা পয়েন্ট বলুক যে এটা বিনাইন, বিনাইন মনে হচ্ছে, বাট কনফিডেন্স দেখানো যাবে না। আমাদেরকে কনফার্ম করতে হবে, এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমাদেরকে শো করে দিতে হবে যে ইয়েস এই আলসারটা এরকম। তাহলে আপনারা দেখেন তো এখান থেকে, এখানে এই আলসারটা দেখলে কি মনে হচ্ছে? দিস ইজ আলসার। এবং এখানে মিউকোসাল ফোল্ড গুলো দেখছেন ছোট হয়ে আসছে। ইসিরে কাপড়, যারা এগুলো বুঝতেছেন না, একটু কাপড় কাইটা এরকম করে দেখেন, কাপড়ের এই ছোটটাকে, কাপড়ের ছিদ্রটাকে ছোট করার চেষ্টা করেন, দেখবেন এটা অবশ্যই এরকম হবে। ঠিক আছে, সো আশা করি এটা আমরা বুঝতে পারছি। গ্যাস্ট্রাইটিস এই পেজটা পড়া হয়ে গেছে। পেপটিক আলসার ডিজিজ আমি এখান থেকে একটু বলে দিচ্ছি। পেপটিক আলসার ডিজিজ, নরমাল পেপটিক আলসার ডিজিজ যেটা, সেটা সবসময় সলিটারি মিউকোসাল আলসার। সলিটারি মানে হলো সিঙ্গেল লেশন, সলিটারি মানে হলো সিঙ্গেল লেশন। যদি পেপটিক আলসার ডিজিজ আমি সলিটারি না পেয়ে মাল্টিপল পাই, যদি আমরা পেপটিক আলসার ডিজিজ সলিটারি না পেয়ে মাল্টিপল পাই, যদি আমরা ডিউডেনামের ফার্স্ট পার্টে না পেয়ে ডিউডেনামের ফার্স্ট পার্টের উপরের দিকে পাই, বিয়ন্ড ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, তখন আমরা সাসপেক্ট করব জলিঞ্জার এলিংসন সিনড্রোম। যখন আমরা সাসপেক্ট করব জলিঞ্জার এলিংসন সিনড্রোম, তখন আমরা চেক করব সিরাম গ্যাস্ট্রিন লেভেল। তখন আমরা চিন্তা করব, যখন আমরা চেক কি করব, তখন আমরা চেক করব সিরাম গ্যাস্ট্রিন লেভেল। সিরাম গ্যাস্ট্রিন লেভেল চেক করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে 2 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের জন্য পিপিআই অফ করতে হবে। আগে পিপিআই অফ করবেন, তারপরে গ্যাস্ট্রিন লেভেল চেক করবেন, কারণ নাহলে পিপিআই ইনডিউসড গ্যাস্ট্রিন লেভেল বেশি থাকতে পারে। তাহলে পিপিআই অফ করব, তারপরে গ্যাস্ট্রিন লেভেল চেক করব। যদি দেখি গ্যাস্ট্রিনের লেভেল 1000-এর বেশি, যদি দেখি গ্যাস্ট্রিনের লেভেল 1000-এর বেশি, কোনো কথা নাই, এটা গ্যাস্ট্রিনোমা। যদি দেখি গ্যাস্ট্রিনের লেভেল 1000-এর বেশি, কোনো কথা নাই, এটা গ্যাস্ট্রিনোমা। যদি দেখি এটা বোঝা যাচ্ছে না, এটা ইকুইভোকাল, গ্যাস্ট্রিন বেশি অথবা কম, যদি দেখি এটা ইকুইভোকাল, তাহলে কোনো কথা নাই, করতে হবে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট মানে কি? সিক্রেটিন ইনফিউশন করব,
সিক্রেটিন ইনফিউশন করার পরে দেখবো সিরাম গ্যাস্ট্রিনটা বেড়ে গেছে, অর্থাৎ সিক্রেটিন দেওয়ার পর আমরা সিরাম গ্যাস্ট্রিনটাকে আবার চেক করব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আচ্ছা, জিআইটি কি সহজ মনে হচ্ছে না নাকি কঠিন মনে হচ্ছে? কি মনে হয়? এন্ডোক্রাইনের সাথে যদি কম্পেয়ার করি, জিআইটি কি সহজ নাকি কঠিন? যারা এন্ডোক্রাইন ক্লাস করছেন তাদেরকে জিজ্ঞেস করতেছি, কম্পেয়ারিং টু দ্য এন্ডোক্রাইন, জিআইটি কঠিন নাকি সহজ? ইনফরমেশন একটু বেশি। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় এটা সহজ। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন ছোট ঠিক আছে, দেখতে ছোট মনে হয়, বাট এত প্যাচ, এত পেজগি, সিরিয়াসনেস প্যাচ আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ডিউডেনাম আলসার আমরা বুঝবো কি করে? ডিউডেনাম আলসার বুঝার অনেক উপায় আছে। আলসারের কমপ্লিকেশন গুলো কি? আলসারের কমপ্লিকেশন তো আমরা বলছি, সেটা অ্যাকুইট কমপ্লিকেশন হতে পারে, সেটা ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। তাহলে পেপটিক আলসার ডিজিজের অ্যাকুইট প্রেজেন্টেশন, অ্যাকুইট ম্যানিফেস্টেশন, অ্যাকুইট কমপ্লিকেশন, সেটা হবে ব্লিডিং। এই ব্লিডিং হলো আপার জিআই ব্লিডিং, অথবা সেটা হতে পারে পারফোরেশন, সেটা হতে পারে পারফোরেশন। আমরা এই টপিকস গুলোতে আসবো, কোনো সমস্যা নেই, এই টপিকস গুলোতে আসবো। ব্লিডিং হবে কখন? যদি ডিউডেনামের পোস্টেরিয়র ওয়াল হয় তাহলে ব্লিডিং, যদি ডিউডেনামের অ্যান্টেরিয়র ওয়াল হয় তাহলে হলো পারফোরেশন। কেন এটা বুঝেন তো? কারণ অ্যান্টেরিয়র ওয়ালে তো কোনো আর্টারি নাই। অ্যান্টেরিয়র ওয়ালে যদি আর্টারি থাকতো তাহলে অ্যান্টেরিয়র ওয়ালে আলসার হলে পারফোরেশন না হয়ে ব্লিডিং পেতাম। তাহলে এটা হলো ডিউডেনামের ফার্স্ট পার্ট, পাইলোটিক স্ফিংক্টার, এটা হলো ডিউডেনামের ফার্স্ট পার্ট। তার পেছন দিক দিয়ে আর্টারি নামছে, সামনের দিক দিয়ে আর্টারি নামে নাই। তাহলে আমরা যদি ট্রান্সভার্স সেকশন করে এদিক থেকে একটা লুক দেই, তাহলে দেখবো আমাদের এটা হলো ডিউডেনাম, যার পেছন দিক দিয়ে একটা আর্টারি নামছে, সামনের দিকে কোনো আর্টারি নেই। তাহলে আলসার যদি এদিকে প্রোগ্রেস করে এদিকে সামনে আগায়, তাহলে আমরা ফুটা হয়ে যাবে, বাইরের দিকে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কমিউনিকেটেড হয়ে যাবে। আর আলসার যদি ঠিক এই বরাবরই পেছন দিকে আগায়, তাহলে আগাতে আগাতে ব্লাড ভেসেলকে ইনভলভ করে ফেলবে, তখন আমি ব্লিডিং পাবো, অর্থাৎ ব্লাড গুলো তখন এদিকে আসা শুরু করবে, ব্লিডিং পাবো, হেমাটোমেসিস নিয়ে প্রেজেন্ট করবে। বুঝতে পারছেন কি পরিমাণ ভয়াবহ ব্লিডিং হতে পারে? যারা যারা একবার দেখছেন হয়তোবা মনে থাকবে সারা জীবন। ওকে, তারপরের কথা কি? আহ আচ্ছা, ব্রুনার্স গ্ল্যান্ডের হাইপারট্রফি, এটা তো আমরা পারি তাই না? কমপ্লিকেশন গুলো পারি, এগুলো হলো অ্যাকুট কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশন গুলো কি? ক্রনিক অথবা লং স্ট্যান্ডিং কমপ্লিকেশন গুলো কি? লং স্ট্যান্ডিং অথবা ক্রনিক কমপ্লিকেশন মানে হলো সেটা স্ট্রাকচারাল কমপ্লিকেশন, সেটা স্ট্রাকচারাল কমপ্লিকেশন, যেমন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পাইলোরিক স্টেনোসিস হয়ে গেছে, পেপটিক আলসার হিলিং হয়েছে, দেন ফাইব্রোসিসের মাধ্যমে। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হওয়ার কারণ কি? পেপটিক আলসার ডিজিজ ছিল, পরবর্তীতে হয়েছে হিলিং, এবং হিলিং যখন হয়েছে সেখানে হয়েছে ফাইব্রোসিস, এবং ফাইব্রোসিসের সময় কন্ট্রাকচার। আরেকটা হতে পারে স্টোমাক ডিফর্মিটি হতে পারে, সেটাকে বলা হয়, সেটাকে কি কি কন্ট্রাকচার, কন্ট্রাকচার জন্য বলা হয়? আওয়ার গ্লাস কন্ট্রাকচার। গুড। আওয়ার গ্লাস কন্ট্রাকচারটা আমরা কি একটু ছবি এঁকে দিতে পারবো? আওয়ার গ্লাস কন্ট্রাকচার মানে কি? আওয়ার গ্লাস কন্ট্রাকচার মানে হলো স্টোমাকের সাইজটা এরকম হয়ে যায়, এই গ্লাস গুলোকে বলা হয় আওয়ার গ্লাস, ঠিক আছে। তাহলে স্টোমাকের সাইজটা এরকম হয়ে যায় কেন? মাঝখানে যদি ডিফেক্ট হয়, মাঝখানে যদি এফেক্ট করে, তাহলে আমরা বলবো আওয়ার গ্লাস কন্ট্রাকচার। এটা হলো স্টোমাক, এটা হলো পাইলোরিক স্ফিংক্টার, পাইলোরিক রিজন, এটা হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। এইদিকে যদি কোনো জায়গায় ফাইব্রোসিস হয়ে যায় তাহলে এটা ন্যারো হয়ে যাবে, তাহলে আমরা পাবো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন স্টোমাকের এন্ট্রাল পার্ট, পাইলোরিক স্ফিংক্টার অথবা ডিউডেনামের ফার্স্ট পার্ট, এই জায়গাগুলোতে ফাইব্রোসিস হয়ে অল্টারেশনের কারণে স্ট্রিকচারের জন্য হতে পারে, তাই না? এই জায়গাতে পেপটিক আলসার ডিজিজ, দেন স্ট্রিকচার ফরমেশন হয়ে গেল, এটার কারণে হতে পারে। বলেন তো মোস্ট কমন সাইট কোনটা যেখানে স্ট্রিকচার ফরমেশন হয়? মোস্ট কমন সাইট হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, মোস্ট কমন সাইট হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, ঠিক আছে, কারণ পেপটিক আলসার ডিজিজের মোস্ট কমন সাইট হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। সো যদিও বলা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার মানে এটা না যে এটা স্টোমাকের কোনো পার্টে হয়েছে, এটাও এক ধরনের মিসনোমার বলতে পারেন আপনারা। আচ্ছা, আগান সামনে আগান, এটা ইউসিএমএল এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। গ্যাস্ট্রিক আলসার ইউজুয়ালি ডিউ টু এইচ পাইলোরি ইনফেকশন, তবে আদার কজের মধ্যে আছে এনএসআইডি, হতে পারে বাইল রিফ্লাক্স, ডিউডেনাম থেকে বাইল যদি সেখানে চলে যায়, স্মোকিং তো আছেই। প্রেজেন্ট উইথ এপিগ্যাস্ট্রিক পেইন, এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হবে যেটা খাবারের সাথে সাথে বৃদ্ধি পাবে। আলসার ইউজুয়ালি লোকেটেড অন দ্য লেজার কার্ভেচার, লেজার কার্ভেচার এবং অ্যান্ট্রামে কেন? লেজার কার্ভেচারে কেন? লেজার কার্ভেচারে মিউকোসাল ব্লাড ফ্লো কম, লিখে রাখেন, লেজার কার্ভেচারে বিএফ ব্লাড ফ্লোর পরিমাণ কম, ঠিক আছে, এই কারণে। রাপচার কজেস রিস্ক অফ দ্য ব্লিডিং ফ্রম দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আমরা জানি লেজার কার্ভেচারে যে আর্টারি থাকে সেটা হলো লেফট গ্যাস্ট্রিক আর্টারি,
সো এই জায়গার আলসার থেকে ব্লিডিং হলে লেফট ফেস্টিভ আর্টারি থেকে ব্লিডিং হবে। নেক্সট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য আলসার ইনক্লুডস কার্সিনোমা। সো এর আগে আমি যে কথাগুলো বললাম, ডিউডেনাল আলসার আর অলমোস্ট নেভার ম্যালিগনেন্ট, কখনোই ম্যালিগনেন্ট না। কার্সিনোমা এক্সট্রিমলি রেয়ার, কোথায়? ডিউডেনামে রেয়ার, স্মল ইন্টেস্টাইনে রেয়ার। গ্যাস্ট্রিক আলসার কজড বাই দ্য গ্যাস্ট্রিক কার্সিনোমা। আলসারটা হতে পারে গ্যাস্ট্রিক কার্সিনোমার জন্য, আলসারটা হতে পারে বিনাইন পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, তো বিনাইন পেপটিক আলসার ডিজিজ কিনা সেটা বোঝার উপায়গুলো তারা বলে দিছে। এক নম্বর কথা, আলসারটা হবে ছোট। দুই নম্বর কথা হবে আলসারটা হবে শার্পলি ডিমার্কেটেড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটু কি তার আলসার, পাঞ্চড আউট লেশন। এবং তারপরে কথা, সারাউন্ডেড বাই রেডিয়েটিং ফোল্ড অফ দ্য মিউকোসা। এই কথাগুলো আমরা বুঝাই বলছি, তাই না? ম্যালিগনেন্ট আলসার গুলো হবে বড়, ধীরে ধীরে বাড়তেছে, ইরেগুলার এবং হিপড আপ মার্জিন। হিপড আপ মার্জিন মানে হলো এরকম ইভার্টেড মার্জিন, ঠিক আছে, বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। আর ইরেগুলার মার্জিন মানে হলো এরকম বাইরের দিক থেকে এরকম ইরেগুলার মার্জিন, আর এটা রেগুলার মার্জিন। আর হিপড আপ মানে হলো তার বর্ডারটা এভাবে উপরের দিকে চলে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। বায়োপসি করব কি কারণে? এটা কি ম্যালিগনেন্সি কিনা সেটাকে কনফার্ম করার জন্য অথবা এক্সক্লুড করার জন্য। নেক্সট, এখন আমাদের যেটা টপিকসটা পড়তে হবে সেটা হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা। গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে পরীক্ষায় কি কি আসবে? গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে পরীক্ষা আসবে রিস্ক ফ্যাক্টর, গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে পরীক্ষা আসবে টাইপ, গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে আসবে ডায়াগনোসিস, গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে আসবে কিছু মেটাস্টেসিস, কিছু মেটাস্টেটিক ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আসেন। গ্যাস্ট্রিক কার্সিনোমা মানে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন সারফেস এপিথেলিয়াল সেল অ্যাডেনোকার্সিনোমা। এই অ্যাডেনোকার্সিনোমাটাকেই আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হলো ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া আর একটা হলো ডিফিউজ টাইপ। যখন আপনাকে বলা হবে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, সরি ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া থেকে আসতেছে, তখন আমরা এটাকে বলবো ইন্টেস্টিনাল টাইপ। যখন বলা হবে ইন্টেস্টিনাল ভ্যারাইটি, তখন ধরে নেবেন এটা ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া থেকে আসতেছে মোস্ট লাইকলি। তার মানে মোস্ট কমন লোকেশন গুলো কোন জায়গায়, তার মোস্ট কমন ভ্যারাইটি সম্পর্কে বলা হয়েছে। এটা একটা লার্জ আলসারেটেড মাস নিয়ে আসতে পারে, ইরেগুলার আলসার এবং হিপটাপ। এর আগে আমরা এটা পড়ে ফেলছি, সো এখানে পড়ার দরকার নাই। এটাও লেজার কার্ভেচার এবং অ্যান্ট্রামের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। রিস্ক ফ্যাক্টর পরীক্ষায় আসবেই আসবে, এবং এখানে যে কটা বলছে এই কটা পড়লেই চলবে। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা হলো ক্রনিক গ্যাস্ট্রাইটিস, তাই না? ক্রনিক গ্যাস্ট্রাইটিস, সেটা হতে পারে এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রাইটিস, সেটা হতে পারে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস। মনে আছে কি? এই দুইটা গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে আমরা একটা কমন ফিচার পাই, বলেন তো সেই কমন ফিচারটা কি? তাহলে দুইটা গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে আমাদের একটা কমন ফিচার কি বলেন তো, মনে আছে? দুইটা গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে আমাদের কমন ফিচার হলো গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন কমে যাওয়া। যখন গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন কমে যাবে তখন ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হবে। যখন গ্যাস্ট্রিক এসিএল কমে যাবে তখন ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হবে। যখন ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হবে তখন সেখানে অ্যাডেনোকার্সিনোমা হবে। সেই অ্যাডেনোকার্সিনোমার ভ্যারাইটিটা হবে ইন্টেস্টিনাল ভ্যারাইটি। তাহলে আপনাকে কোনোদিন বায়াসড হওয়ার কোনো দরকার আছে? আমি যদি বলি ইন্টেস্টিনাল ভ্যারাইটি অফ গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, এই জিনিসটা কি এইচ পাইলোরি থেকে হবে নাকি অটোইমিউনো গ্যাস্ট্রাইটিস থেকে হবে? অ্যান্সার দুইটা থেকেই হতে পারে, দুইটা থেকেই হতে পারে। অর্থাৎ ব্যাপারটা এরকম না যে হ্যাঁ অটোইমিউনো গ্যাস্ট্রাইটিস থেকে হবে ওইটা আর এটা থেকে হবে ওইটা, না এরকম না, দুইজনের ক্ষেত্রেই সেম, কারণ পাথওয়েটা সেম, মেকানিজমটা সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রাইটিস, অটোইমিউনো গ্যাস্ট্রাইটিস আমরা বুঝে ফেললাম। তারপর হলো নাইট্রো কি বলে, নাইট্রোসোয়ামাইন ইন দা স্মোক ফুড। নাইট্রোসোয়ামাইন ইন দা স্মোক ফুড কোথায় আছে? সেটা জাপানে আছে, আর মনে হয় কোথাও নাই। হ্যাঁ, বিয়ারের মধ্যেও নাইট্রোসোয়ামাইন পাওয়া যায়। তারপরে কথা হলো ব্লাড গ্রুপ টাইপ এ। এই কয়েকটা জিনিস পড়লে চলবে, এর বেশি কিছু আসলে পড়া লাগবে না। ঠিক আছে, অনেস্টলি বলতেছি, এর বেশি কিছু পড়তে হবে না এখান থেকে। খুব কম মনে হচ্ছে, এরপরও এর বেশি কিছু পড়া লাগবে না। ঠিক আছে, তারপরে কথা হলো ডিফিউজ টাইপ। ডিফিউজ টাইপের মধ্যে আমরা যেটা দেখতে পাবো, এটা কোনো মেটাপ্লাসিয়া থেকে আসে নাই, এখানে কোনো মেটাপ্লাসিয়া থেকে আসে নাই, কিন্তু ডিফিউজ টাইপটা হলো বেশি অ্যাগ্রেসিভ। ডিফিউজ টাইপটা বেশি অ্যাগ্রেসিভ এবং ইন্টেস্টাইনাল ভ্যারাইটি নাকি ডিফিউজ ভ্যারাইটি, দুইটাকে আলাদা করার জন্য আমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হলো বায়োপসি। বায়োপসি না করা পর্যন্ত আমরা বুঝতে পারবো না কোনটা কোন ভ্যারাইটি। বায়োপসি করার পরে আমরা যদি দেখি সিগনেট সেল প্রেজেন্ট আছে, তখন আমরা বলবো ডিফিউজ টাইপ। ডিফিউজ টাইপের কাজ হলো তারা এক্সেস মিউসিন প্রডিউস করে। ডিফিউজের কাজ হলো তারা বেশি বেশি মিউসিন প্রডিউস করে। এই যে তারা বেশি বেশি মিউসিন প্রডিউস করে, মিউসিন এক ধরনের গ্লাইকোপ্রোটিন। বেশি বেশি মিউসিন প্রডিউস করে, মিউসিন কি রে ভাই? মিউসিন হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন। যেহেতু এটা গ্লাইকোপ্রোটিন, মিউসিন সিনথেসিসের সাইট কোনটা হবে? যেহেতু এটা গ্লাইকোপ্রোটিন, মিউসিন সিনথেসিসের সাইট হবে সাইটোপ্লাজম। তাহলে মিউসিন সিনথেসিসের সাইট হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে যদি কারো মিউসিন সিনথেসিস বেশি হয়, তাহলে সাইটোপ্লাজমে যদি কারো মিউসিনের পরিমাণ অনেক বেশি হয়ে যায়,
তাহলে তার নিউক্লিয়াসটাকে একদিকে সরাই দিবে, বাকি সম্পূর্ণ জায়গাতে দেখবে মিউসিন অ্যাক্টিভিটি চলতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সিগনেট রিং সেল। এই জিনিসটাকে আমরা কি বলবো? সিগনেট রিং সেল। তার মনে হচ্ছে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটাতে মিউকাস মানে মিউসিন, আর এবং ওই এখানে হলো তার কি, এখানে হলো তার নিউক্লিয়াস। তাহলে এটাকে একটা দেখতে রিং এর মতন মনে হচ্ছে, তাই না? এটাকে দেখতে রিং এর মতন মনে হচ্ছে। হ্যাঁ, সো এটাকে আমরা বলবো সিগনেট রিং সেল। কেন এটাকে সিগনেট রিং সেল বলা হয় আমরা আশা করি সবাই বুঝতে পারলাম। বুঝতে পারছেন? সো সিগনেট রিং সেল বলার কারণ হলো তার মাঝখানে সাইটোপ্লাজমে অনেক বেশি মিউসিন প্রডিউস হচ্ছে, দ্যাটস ওয়াই সে নিউক্লিয়াসটাকে একদিকে ধাক্কা দিয়ে রাখছে। ডিফিউজ ভ্যারাইটি তে আমরা কয়েকটা জিনিস পড়তে হবে। এক নম্বর কথা, তার মিউসিন প্রোডাকশন বেশি। মিউসিন প্রোডাকশন বেশি হওয়ার কারণে তার নিউক্লিয়াসটা এক পাশে বসে যায়, এটাকে আমরা বলি সিগনেট রিং সেল। এই টিউমারের মধ্যে আমরা যেটা পাই সেটা হলো ডেসমোপ্লাসিয়া। ডেসমোপ্লাসিয়া মানে কি? কোনো একটা ম্যালিগনেন্সিতে যদি এক্সেসিভ ফাইব্রোসিস হয়, কোনো একটা ম্যালিগনেন্ট টিউমার, এই ম্যালিগনেন্ট টিউমার প্রেজেন্ট থাকার কারণে আশেপাশে টিস্যুতে এক্সটেন্সিভ ফাইব্রোসিস হলে ওই অর্গানটা ঠিক হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে যায়। ঠিক এবং কন্ট্রাক্টেড। এই ডেসমোপ্লাসিয়া আমরা আর কোথায় কোথায় পাই? এই ডেসমোপ্লাসিয়া আমরা ব্রেস্ট টিউমারে পেতে পারি। এই ডেসমোপ্লাসিয়া আমরা কার্সিনয়েড টিউমারও পেতে পারি। ওভারিয়ান কোনো টিউমারে পাই কিনা আমার কাছে খেয়াল আসতেছে না, মেবি কোন একটা ওভারিয়ান টিউমার আমরা ডেসমোপ্লাসিয়া পাই। এই থিক এবং কন্ট্রাক্টেড স্টোমাক যখন আমরা পাবো, থিক এবং কন্ট্রাক্টেড স্টোমাক যখন পাবো, অর্থাৎ ছোট একটা স্টোমাক, মোটা, এটাকে বলা হয় লাইনাইটিস প্লাস্টিকা। ঠিক আছে? তারপরে কথা, হ্যাঁ এতটুকু বললে চলবে। আপনাকে জিজ্ঞেস করা হবে এইটা রিস্ক ফ্যাক্টর কি? এটা রিস্ক ফ্যাক্টর আমরা জানি না, অর্থাৎ নট অ্যাসোসিয়েটেড উইথ এইচ পাইলোরি, অটোইমিউনোগ্যাস্ট্রাইটিস, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, নাইট্রোসো অ্যামাইনো, নাথিং। আমরা জানি না কেন হয়। গ্যাস্ট্রিক কার্সিনোমা প্রেজেন্ট উইথ লেট অ্যান্ড প্রেজেন্ট উইথ ওয়েট লস। কেন লেট প্রেজেন্ট? কারণ তার লুমিনাল সাইডটা তো অনেক বড় একটা টিউমার সে হজম করতে পারবে। তাহলে আমাকে আরেকটা কথা জানতে হবে, গ্যাস্ট্রিক কার্সিনোমা সাইটের উপর ডিপেন্ড করবে সে কত তাড়াতাড়ি প্রেজেন্ট করবে। গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি লোয়ার স্টোমাকে নিয়ে আসে, লোয়ার স্টোমাকে যদি গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়, মোস্ট লাইকলি প্রেজেন্ট করবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হিসেবে। গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি ফান্ডিক রিজনে, কার্ডিয়াক রিজনে নিয়ে আসে, তাহলে সে প্রেজেন্ট করবে ডিসফেজিয়া নিয়ে। গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি মিডল পার্টে নিয়ে আসে, তাহলে তো তার কোনো সিমটম হওয়ার কারণ দেখি না, তাই না? সে হবে অনেক লেট প্রেজেন্টেশন। তার ক্ষেত্রে হবে কি? অনেক লেট প্রেজেন্টেশন। এবং ইউজুয়ালি গ্যাস্ট্রিক কার্সিনোমা লেট প্রেজেন্টেশন, কারণ তার লুমিনাল সাইটে টিউমার গ্রো হওয়ার অনেক সুযোগ পায়। তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা যখন আসবে সে ইউজুয়ালি থাকবে লেট প্রেজেন্টেশনে। লেট প্রেজেন্টেশন মানে হলো আপনাকে এটা মিন করতেছে নিশ্চয়ই তার ডিস্টাল হেমাটোজেনাস মেটাস্টেসিস প্রেজেন্ট। নিশ্চয়ই তার ডিস্টাল হেমাটোজেনাস মেটাস্টেসিস প্রেজেন্ট। ডিস্টেন্ট হেমাটোজেনাস মেটাস্টেসিস মানে হলো এটা স্টেজ 4 কার্সিনোমা। স্টেজ 4 কার্সিনোমা মানে আপনি তার শুধুমাত্র প্যালিয়েটিভ সার্জারি করতে পারেন, কিউরেটিভ না। আপনি তার যে সার্জারি করবেন সেটা হবে প্যালিয়েটিভ সার্জারি, নট কিউরেটিভ। ঠিক আছে? প্যালিয়েটিভ মানে হলো সিমটম রিডিউস করার জন্য। কোথায় ছিলাম আমরা? এখন আমরা পড়বো তার প্রেজেন্টেশন গুলো কি কি হতে পারে। প্রেজেন্টেশন নন স্পেসিফিক, ডিসপেপসিয়া, আপার জিআই ডিসকমফোর্ট, তাহলে এটা হতে পারে ডিসপেপসিয়া। ম্যালিগন্যান্সি আলসার গুলো থেকে যদি ব্লিডিং হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ফিকাল অকাল ব্লাড টেস্ট পজিটিভ, অর্থাৎ জিআই ব্লিডিং। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, জিআই ব্লিডিং এগুলো তো কাছাকাছি, তাই না? পেশেন্টের হতে পারে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, হতে পারে ডিসফেজিয়া যদি আপার স্টোমাকে হয়, হতে পারে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার।
বাকিগুলো ডিপেন্ড করবে সে কোথায় মেটাস্টেসিস হয়েছে। লিভারে মেটাস্টেসিস হলে রাইট হাইপোকন্ড্রিয়ামে আপনি সিমটম পাবেন, জন্ডিস পাবেন, এগুলো আর কি। অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন, অ্যানিমিয়া, আর্লি স্যাটাইটি, ওই অ্যানোরেক্সিয়া টাইপের। রেয়ারলি প্রেজেন্টস অ্যাজ অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স অর লেজার ক্রিয়েট সাইন। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, তাহলে আসেন অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স মানে কি? অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স মানে হলো এক্সিলাতে ব্ল্যাক স্পট, এক্সিলাতে পিগমেন্টেশন। এক্সিলাতে যদি পিগমেন্টেশন পাই, এটা ছবি দিয়ে দিবে। এক্সিলাতে যদি পিগমেন্টেশন পাই আমাদের দুইটা কথা চলে আসবে। এটা ইন্ডিকেট করতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা ইন্ডিকেট করতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা ইন্ডিকেট করতে পারে ম্যালিগন্যান্সি। এটা ইন্ডিকেট করতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা ইন্ডিকেট করতে পারে ম্যালিগন্যান্সি। এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের সাথে যদি তার অ্যানোরেক্সিয়া ওয়েট লস থাকে, তাহলে আপনার পরবর্তী স্ক্রিনিং হবে ম্যালিগন্যান্সি। আর অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের সাথে যদি অ্যানোরেক্সিয়া ওয়েট লস না থাকে বরং অবেসিটি থাকে, আপনার পরবর্তী ইনভেস্টিগেশন হবে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ মেটাবলিক সিনড্রোম দেখার জন্য। কারণ দুইটাই খারাপ, দুইটাই আগে আগে চেক করা দরকার। আর যার কিনা মেটাবলিক সিনড্রোম, তার পরবর্তীতে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, তার পরবর্তীতে স্ট্রোক হতে পারে। তাহলে এটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা দরকার, আর ম্যালিগন্যান্সি তো অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার। তাহলে শুধুমাত্র একান্থোসিস নিগ্রিক্যান্স আসলে শোনেন, পরীক্ষাতে ইউএসএমএল যখন দিবেন অনেক মানুষ বলবে যে ইয়া থাকে না, ক্লু থাকে না, হ্যান ত্যান। স্টেপন এগুলো কিচ্ছু না। স্টেপন যথেষ্ট ফেয়ার, যথেষ্ট স্পষ্ট ভাবে অনেক ক্লু দেয়া থাকে। আপনাকে কোশ্চেন পুরোটা পড়তে হবে। কোশ্চেন পুরোটা পড়ে দেখেন পেশেন্টের কোনো জায়গায় অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এইসব কথা বলা হচ্ছে কিনা, আর্লি স্যাটাইটি এইসব কথা বলা হচ্ছে কিনা। আর যদি না বলা থাকে বরং খালি তার বিএমআই বেশি, তার ওয়েট বেশি, তার হাইপারটেনশন আছে, এইসব কথাকে যদি শুধু শুধু হাইলাইট করে, তখন আপনি চিন্তা করবেন এটাকে সেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে হাইলাইট করতে যাচ্ছে। আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স চেক করতে যাচ্ছেন কিনা সেটা আপনাকে জানতে চাচ্ছে, ঠিক আছে? তো বায়াস হওয়ার কোনো কারণ নাই। গ্যাস্ট্রিক কার্সিনোমার এই আদার জিনিসগুলো একটু জানতে হবে আমাদের, কেমন? তাহলে আশা করি সবার মনে থাকবে যে হ্যাঁ অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স থাকতে পারে। স্প্রেড টু দ্য লিম্ফ নোড, এই লিম্ফ নোড হলো সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, ভিট্রিয়াস নোড, ঠিক আছে? সুপ্রাক্লাভিকুলার, লেফট সুপ্রাক্লাভিকুলার ফুলনেস। তাহলে এটা জানবো লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফেডিনোপ্যাথি আর দুইটা কার্সিনোমাতে আমাদের হতে পারে, সেটা হলো কোলোরেক্টাল কার্সিনোমা, সেটা হলো প্যানক্রিয়াটিক কার্সিনোমা। তাহলে কি কি কারণে এই লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফেডিনো হতে পারে ও লিম্ফেডিনোপ্যাথি হতে পারে সেটা আমরা জানলাম। ব্রেস্ট এবং লাং ক্যান্সারও হতে পারে, কিন্তু সেটা আর কি রাইট লেফট দুইটাতেই হতে পারে, কিন্তু শুধুমাত্র লেফটে হবে কোলোরেক্টাল কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, তিনটা হলো শুধুমাত্র লেফট। আর যখন বলবো ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, তখন লেফট রাইট যে কোনো সাইডেই হতে পারে। Disseminated metastasis most commonly involve liver and to the other side. এই কথাগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যেটা বলবো সেটাই শুনবেন। যখন বলা হবে পেরি আম্বেলিকাল লিজন, পেরি আম্বেলিকাল লিজনে মেটাস্টেসিস হয়, এটাকে বলা হয় সিস্টার মেরি জোসেফ নোডিউল। এত পছন্দ করে ওরা, কল্পনা করার মতন না। এই সিস্টার মেরি জোসেফ নোডিউল, এটা কি হেমাটোজেনাস মেটাস্টেসিস নাকি লিম্ফ্যাটিক মেটাস্টেসিস? এটা হেমাটোজেনাস মেটাস্টেসিস। আপনার এই যে এই বইগুলোর প্রবলেমই হলো এটা, ঠিক আছে? এখানে কিন্তু বলে দিছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস মোস্ট কমনলি ইনভলভ লিভার। লিভারের এই মেটাস্টেসিসটা কি হেমাটোজেনাস নাকি লিম্ফেটিক? হেমাটোজেনাস। তাহলে মোস্ট কমনলি ইনভলভ লিভার, আদার সাইড ইনক্লুড। তাহলে কি আপনার কাছে মনে হয় যে হেমাটোজেনাস মেটাস্টেসিসের একটা সেন্টেন্স বলার পরে সে আবার লিম্ফেটিক রুটে চলে আসছে? আপনার কাছে কি এটা মনে হয়? নেভার। তা লিম্ফেটিক মেটাস্টেসিসের কথা হলো এটা, spread to the lymph node can involve the left supraclavicular lymph node, শেষ। আর তারপরের সেন্টেন্স থেকে বলা হচ্ছে এটা হেমাটোজেনাস মেটাস্টেসিস। ডিস্টেন্ট মেটাস্টেসিস মানে হলো হেমাটোজেনাস মেটাস্টেসিস। ডিস্টেন্ট মেটাস্টেসিস মোস্ট কমনলি ইনভলভ করবে, হেমাটোজেনাস মেটাস্টেসিস মোস্ট কমনলি ইনভলভ করবে লিভারকে, কিন্তু আদার কিছু সাইট আছে যেমন পেরিয়াম্বেলিকাল রিজনে ইনভলভ করতে পারে। পেরিয়াম্বেলিকাল সেই স্কিনের সাবকিউটেনিয়াস টিস্যুতে যদি ক্যান্সার ডিপোজিশন হয়, তখন আমরা নোডিউল পাবো। এই নোডিউল যেখানে পাবো, নোডিউল পাওয়া মানে সবসময় লিম্ফ নোড না, ঠিক আছে? এই নোডিউল হলো সাবকিউটেনিয়াস ক্যান্সার ডিপোজিশন, এই জন্য নোডিউল। এটাকে আমরা বলতেছি সিস্টার মেরি জোসেফ নোডিউল।
কাদের ক্ষেত্রে কমন? ইন্টেস্টাইনাল টাইপের ক্ষেত্রে কমন। আশা করি সবাই বুঝতে পারছেন। কি অবস্থা, এটাকে একটু ক্লিয়ার করতেছি, ওয়েট। তাহলে হেমাটোজেনাস রুটের মধ্যে মেটাস্টেসিস কি কি হলো? একটা আমরা বললাম লিভার। লিভারে যদি মেটাস্টেসিস হয় বুঝবেন কি করে? এক নাম্বার কথা, মাল্টিপল ফোকাই, অনেকগুলো লোকেশনে তার মেটাস্টেসিস হবে। দুই নম্বর কথা হলো এনলার্জ লিভার, লিভারটা বড় হয়ে যাবে। জন্ডিস থাকতে পারে, নাও থাকতে পারে, লিভার ফেলিউর থাকতে পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করে কত বেশি মেটাস্টেসিস হয়েছে। আরো একটা জিনিস বেশি পাবো, একটা এনজাইম বেশি পাবো, সেটা হলো অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেসটা বেশি থাকে ম্যালিগনেসি, কি বলে, সেকেন্ডারি টিউমারে, ঠিক আছে, মেটাস্টেটিক লিভার টিউমারে। তারপরের কথা কি, পেরিয়াম্বিলিক্যাল লিজনের কথা বলে ফেললাম। আরো কয়েকটা কথা তো বলা হয় নাই, তাই না? অর্থাৎ ওভারিতে মেটাস্টেসিস হতে পারে না। তাহলে ওভারিতে যখন মেটাস্টেসিস হবে সেটা বুঝবো কি করে? ওভারির এটা হেমাটোজেনাস, সরি, ওভারির এটা কি মেটাস্টেটিক টিউমার নাকি প্রাইমারি টিউমার বুঝবো কি করে? যদি সেটা বাইল্যাটারাল ওভারিকে ইনভলভ করে, যদি সেটা বাইল্যাটারাল ওভারিকে ইনভলভ করে তাহলে আমরা ধরে নিব এটা মেটাস্টেটিক। আর যদি ইউনিল্যাটারাল ওভারিকে ইনভলভ করে তাহলে আমরা ধরে নিব মোস্ট কমনলি এটা প্রাইমারি ওভারিয়ান টিউমার। গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি ওভারিকে বাইল্যাটারাল ওভারিকে ইনভলভ করে, বাইল্যাটারাল ওভারিয়ান টিউমার প্রডিউস করে, তাহলে সেই টিউমারকে আমরা কি বলি? তাহলে আমরা সেই টিউমারকে বলি ক্রাকেনবার্গ টিউমার। ফাইন। এখন আমার কোশ্চেন হলো, গ্যাস্ট্রিক কার্সিনোমা ওভারিতে চলে গেল, গ্যাস্ট্রিক কার্সিনোমা যখন ওভারিতে চলে গেল, কি ধরনের মেটাস্টেসিস এটা? হেমাটোজেনাস মেটাস্টেসিস নাকি লিম্ফেটিক মেটাস্টেসিস নাকি পেরিটোনিয়াল মেটাস্টেসিস? হেমাটোজেনাস। নো। তাসনিম আপুকে ধন্যবাদ, কারণ আপনি মোস্ট কমন মিস্টেক করছেন। মোস্ট কমন মিস্টেক হলো এখানে, মোস্ট কমন মিস্টেক, ম্যাক্সিমাম মানুষ যে ভুল ধারণাটা করে সেটা হলো পেরিটোনিয়াল ড্রপ, ঠিক আছে, মানে ড্রপ মেটাস্টেসিস অথবা এটা পেরিটোনিয়াম দিয়ে গেছে, না, এরকম কিছু না, ঠিক আছে। এটা হলো, এটাও হেমাটোজেনাস মেটাস্টেসিস, বিশ্বাস করতে কষ্ট হলো, এটা হেমাটোজেনাস মেটাস্টেসিস। আর একটা জায়গাতে চলে যেতে পারে পেলভিক অর্গানে, সেটা কোথায়? রেকটাল সেলফ অফ ব্লুমার, অর্থাৎ রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড, রেক্টো ইউটেরাইন ফোল্ড, রেক্টো ভেসিকাল ফোল্ড, ঠিক আছে। মেলের ক্ষেত্রে রেক্টো ভেসিকাল ফোল্ড, মেলের ক্ষেত্রে রেক্টো ভেসিকাল ফোল্ড, ফিমেলের ক্ষেত্রে রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড। সেই জায়গাতে যদি চলে যায় সেটাকে আমরা বলবো হেমাটোজেনাস মেটাস্টেসিস। আশা করি বুঝতে পারছেন। বায়োল্যাটারাল ওভারিতে চলে যাবে ক্রাকেনবার্গ টিউমার, সিন উইথ ডিফিউজ টাইপ, আমি বলবো হেমাটোজেনাস রুট। এটাও হেমাটোজেনাস রুট, এটা ড্রপ মেটাস্টেসিস বা পেরিটোনাল মেটাস্টেসিস, এগুলো মনে করার কোনো যুক্তি নেই। বিশ্বাস করতে কষ্ট হলে বিশ্বাস করে ফেলেন প্লিজ। আমি চাইনি বিশ্বাস, আমার প্রথম প্রথম বিশ্বাস করতে কষ্ট হয়েছে এটা। আচ্ছা, আলসারের কমপ্লিকেশন আমরা দেখি এখন। ফার্স্ট এডে আমাদের কি কি জিনিস বাকি আছে, তারপরে বাকি জিনিস পড়বো, কেমন? ওকে, আমরা মেনিট্রিয়া ডিজিজটা পড়িনি এখনো। মেনিট্রিয়া ডিজিজ জিনিসটা কি? মেনিট্রিয়া ডিজিজ থেকে পরীক্ষা কি পড়তে হবে? মেনিট্রিয়া ডিজিজ থেকে পরীক্ষায় পড়তে হবে ডায়াগনোসিস। আপনাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করা হবে। মেনিট্রিয়া ডিজিজটাতে কি হয়? হাইপারপ্লাসিয়া অফ দা গ্যাস্ট্রিক মিউকোসা। মিউকোসা বলতে মিউকোসাল সেল, মিউসিন প্রোডিউসিং সেল। তাহলে মিউকোসা যখন হাইপারট্রফাইড হয়ে যাবে তখন হাইপারট্রফাইড রোগী পাবো, মিউকোসাল ফোল্ড গুলো অনেক থিক হয়ে যাবে, মিউসিনের পরিমাণ অনেক বেড়ে যাবে। এবং যখন মিউসিনের পরিমাণ বেড়ে যাবে, মিউসিন প্রোডিউসিং সেলের পরিমাণ বেড়ে যাবে, গ্যাস্ট্রিক এসসিএল এবং পেপসিন প্রোডিউসিং সেলের পরিমাণ কমে যাবে, গ্যাস্ট্রিক এসসিএল এবং পেপসিন প্রোডিউসিং সেলের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। এই জিনিসটা হওয়ার কারণ কি? এই জিনিসটা হওয়ার কারণ হলো টিজিএফ বিটার প্রোডাকশন বেশি। এটা বিটা নাকি আলফা মনে আসতেছে না, মোস্ট লাইকলি বিটা, এটা মেডিয়েটেড, ঠিক আছে। সো এই গ্রোথ ফ্যাক্টরটা যখন অ্যাবনরমালি হাই হয়ে যায় তখন পেশেন্টের মিউসিন প্রোডিউসিং সেলের পরিমাণ বেড়ে যায়, মিউকোসাল সেলের পরিমাণ বেড়ে যায় এবং অ্যাসিড প্রোডিউসিং সেলের পরিমাণ কমে যায়, পেপসিন প্রোডিউসিং সেলের পরিমাণ কমে যায়। তাহলে যদি পেপসিন প্রোডিউস না হয়, এসিএল প্রোডিউস না হয়, আমরা যে মাংস খাই,
মাংস খাওয়ার পরে মাংসের প্রোটিনটাকে ভাঙতে হয়, যে কোলাজেন থাকে। আপনি একটা মাংসের টুকরা খেলেন, প্রথমে এটার প্রোটিন গুলো অ্যাভেলেবল থাকে না ডাইজেশনের জন্য, কারণ এখানে অনেক কোলাজেন ফাইবার আছে। এটাকে ভাঙার জন্য আমাদের HCl দরকার হয়, এটাকে ভাঙার জন্য আমাদের পেপসিন দরকার হয়, অর্থাৎ প্রথম বাল্কটাকে ভাঙার জন্য। এই দুইটা কাজই করবে গ্যাস্ট্রিক সিক্রেশন। এবং যদি আপনার এই গ্যাস্ট্রিক সিক্রেশন থেকে এই দুইটা জিনিস না আসে, তাহলে আপনি প্রোটিনকে ডাইজেশনটা অনেক বেশি হ্যাম্পার্ড হবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা হাইপোপ্রোটিনেমিয়া পাবো। ঠিক আছে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাক্লোরহাইড্রা পাবো। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাক্লোরহাইড্রা কেন পাবো? এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাক্লোরহাইড্রা পাবো কারণ তার অ্যাসিড প্রোডিউসিং সেলগুলো রিপ্লেস হয়ে গেছে মিউসিন প্রোডিউসিং সেলগুলোর মাধ্যমে। তাহলে এক্সেস মিউকাস প্রোডাকশন করতেছে, রেজাল্টেন্ট প্রোটিন লস। প্রোটিন লস হচ্ছে, তো মিউকাস নিজেও এক ধরনের প্রোটিন, এবং আমি প্রোটিন ডাইজেশন অ্যাবজর্পশন করতে পারতেছি না। প্যারাটাল সেল অ্যাট্রফি, কারণ মিউসিন প্রোডিউসিং সেলের ভিড়ে তারা এখন সংকটাপন্ন। ডিক্রিজ অ্যাসিডস প্রোডাকশন, অর্থাৎ আপনি হাইপোক্লোরোহাইড্রা অথবা অ্যাক্লোরহাইড্রা পাবেন। সমস্যাটা কোথায়? সমস্যা কন্ডিশনটা হলো প্রি ক্যান্সারাস, এই কথাটা ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা হলো প্রি ক্যান্সারাস, সো ট্রিটমেন্ট করা জরুরি তাড়াতাড়ি। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? এপিগ্যাস্ট্রিক পেইন, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ভমিটিং, ইডিমা। এই ইডিমার কারণটা কি? ইডিমার কারণ হলো প্রোটিন লস। আপনাকে অন্যভাবে বলবে, বায়োপসি দিয়ে আমরা পাইছি, বায়োপসি নেওয়ার মাধ্যমে আমরা পাইছি হাইপারপ্লাসিয়া অফ দ্য মিউসিন প্রোডিউসিং সেল, প্যারেটাল সেলের অ্যাট্রফি। আমরা গ্যাস্ট্রিক HCl অ্যানালাইসিস করে দেখছি HCl এর পরিমাণ কম। বলো তোমার ডায়াগনোসিস কি? তখন আপনি বলবেন ডায়াগনোসিস মেনেট্রিয়ার ডিজিজ। আপনাকে জিজ্ঞেস করবে বলো তোমার এটার প্যাথোজেনেসিস কি? তখন আপনি বলবেন ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার স্টিমুলেশন বেশি। ব্যাস, এর বেশি কিচ্ছু পড়া লাগবে না। আমরা আরো একটা কন্ডিশন পড়বো স্টোমাকে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রোপ্যারাসিস। গ্যাস্ট্রোপ্যারাসিস মানে কি? আমাদের পরের কথা হলো গ্যাস্ট্রোপ্যারাসিস। প্যারাসিস মানে হলো প্যারালাইসিস, উইকনেস, এই টাইপের কথা না? তাহলে গ্যাস্ট্রোপ্যারাসিস, প্যারাসিস মানে হলো উইকনেস, গ্যাস্ট্রোপ্যারাসিস মানে হলো স্টোমাক উইকনেস। তাহলে একটা পেশেন্টের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলিটাস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলিটাস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট মোস্ট লাইকলি কমপ্লিকেশন নিয়ে আসবে। সেই কমপ্লিকেশনের মধ্যে অনেক রকম কমপ্লিকেশনের মধ্যে একটা কমপ্লিকেশন হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কি কি ধরনের নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে? সেই স্মল নার্ভ ফাইবার নিয়ে স্মল নার্ভ ফাইবারের ডিফেক্ট নিয়ে আসতে পারে, লার্জ নার্ভ ফাইবারের ডিফেক্ট নিয়ে আসতে পারে, সে অটোনমিক নিউরোপ্যাথিও নিয়ে আসতে পারে। সে ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি অটোনমিক নার্ভাস সিস্টেমকে ইনভলভ করে, ডায়াবেটিক নিউরোপ্যাথি অটোনমিক নার্ভাস সিস্টেমকে ইনভলভ করছে কিনা সেটা বোঝার কয়েকটা উপায় আছে। অটোনমিক নার্ভাস সিস্টেমকে ইনভলভ করলে আমরা দেখবো তার ফিক্সড হার্ট রেট। অটোনমিক নার্ভাস সিস্টেমকে ইনভলভ করলে আমরা দেখবো তার পোস্টারাল হাইপোটেনশন, পোস্টারাল বিপি ড্রপ। এই অটোনমিক ইনভলভমেন্ট থাকলে, অর্থাৎ হার্টে যদি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই ইম্পেয়ার্ড হয়ে যায়, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সাইলেন্ট এমআই হবে। কেন সাইলেন্ট এমআই হবে? কারণ কার্ডিয়াক ইসকেমিক যে পেইন, কার্ডিয়াক ইসকেমিক পেইন, কার্ডিয়াক ইসকেমিক পেইনটাকে কন্ডাক্ট করে কে? কার্ডিয়াক ইসকেমিক পেইনটা ক্যারি হয় কিসের মাধ্যমে? ক্যারিড বাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম। সেটা সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে ক্যারি হয়। ঠিক আছে, সো সেই সেই নার্ভাস সিস্টেমে যদি প্রবলেম থাকে, তাহলে তো এটা ক্যারি হবে না, আমরা পেশেন্টের ক্ষেত্রে সাইলেন্ট এমআই পাবো। এই অটোনমিক নার্ভে যদি ইনভলভ থাকে, অটোনমিক নার্ভে ইনভলভ থাকলে সেটা জিআইটি তে কিভাবে এফেক্ট করবে? সেটা কি জিআইটি তে এফেক্ট করতে পারে না? সেটা এখন জিআইটি তে এফেক্ট করতে পারে, সেটা ইউরিনারি সিস্টেম এফেক্ট করতে পারে। জিআইটির যেটা এফেক্ট, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোপ্যারাসিস। গ্যাস্ট্রোপ্যারাসিস, গ্যাস্ট্রোপ্যারাসিস মানে হলো স্টোমাকের মোটিলিটি কমে গেছে। স্টোমাকের মোটিলিটি যদি কমে যায়, তাহলে স্টোমাক এমটিং কমে গেছে। স্টোমাকের এমটিং কমে গেছে, স্টোমাকের রিসেপটিভ রিল্যাক্সেশন কমে গেছে। স্টোমাকের রিসেপটিভ রিল্যাক্সেশন মানে কি? অর্থাৎ খাবার যখন যাবে তখন সে আরো বেশি রিল্যাক্স হবে, আরো বেশি নিতে চেষ্টা করবে। এটাকে বলা হয় রিসেপটিভ রিল্যাক্সেশন। তাহলে তার যদি মোটিলিটি কমে যায়, তার যদি রিসেপটিভ রিল্যাক্সেশন হয়, তাহলে পেশেন্ট কি কমপ্লেন করবে? রিসেপটিভ রিল্যাক্সেশন কমে যায়, তাহলে পেশেন্ট করবে আর্লি স্যাটাইটি। তখন পেশেন্ট করবে স্টোমাক ফুলনেস অথবা আপার জিআই ফুলনেস, এপিগ্যাস্ট্রিক ফুলনেস।
এপিগ্যাস্ট্রিক ফুলনেস, ঠিক আছে। ডায়াবেটিক পেশেন্ট এপিগ্যাস্ট্রিক ফুলনেস, আর্লি স্যাটাইটি, ব্লোটিং এগুলো যদি নিয়ে আসে, আমরা চিন্তা করবো তার গ্যাস্ট্রোপ্যারাসিস হয়েছে। গ্যাস্ট্রোপ্যারাসিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা একটা ড্রাগ দিই। এই ড্রাগের নাম হলো মেটোক্লোপ্রোপামাইড। মেটোক্লোপ্রোপামাইড। এই মেটোক্লোপ্রোপামাইডটা কি ধরনের ড্রাগ? এই মেটোক্লোপ্রোপামাইড দিলে কি সুবিধা? এই মেটোক্লোপ্রোপামাইড যেটা করে সেটা হলো জিআইটির মোটিলিটিটা আবার বাড়ায় দিতে পারে। মোটিলিটিটা বাড়ায় দিতে পারবে। আমি বলছি কি ধরনের ড্রাগ, মোটিলিটি বাড়বে এটা তো বুঝলাম, কিন্তু কি ধরনের ড্রাগ? কি ধরনের ড্রাগ এটা বললে আমরা আরেকটা জিনিস শিখিয়ে ফেলবো, এই জন্য জিজ্ঞেস করতেছি। আপনারা পারেন ওরে ভাই। কাইনেটিক ড্রাগ। কিসের কাইনেটিক ড্রাগ? কোনোদিন শুনছেন নাকি কাইনেটিক ড্রাগ বলতে? ঠিক আছে, মাস্কারিনিক ড্রাগ কাছাকাছি। এই যে একটা আপু বলছে মাস্কারিনিক ড্রাগ, এইটার এখান থেকে আমি একটা হিন্টস পেয়ে গেলাম, কিন্তু সরাসরি বলবো না। আমরা একটা জিনিস জানি না, অ্যাসিটাইলকোলিন আর ডোপামিন কিরকম। যখন আমরা পার্কিনসন ডিজিজ পড়ি তখন অ্যাসিটাইলকোলিন আর ডোপামিন এটা নিয়ে আমরা কিভাবে চিন্তা করি? আমরা পার্কিনসনিজমের ট্রিটমেন্ট কিভাবে করি? পার্কিনসনিজমের ট্রিটমেন্ট করি হলো ডোপামিন বাড়ায় দেই, না হলে অ্যাসিটাইলকোলিন কমায় দেই, তাই না? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি? অ্যাসিটাইলকোলিন বাড়াতে চাচ্ছি। তাহলে এই পেশেন্টের দেখছেন খেয়াল করে, পার্কিনসনিজমের ক্ষেত্রে আমরা অ্যাসিটাইলকোলিন কমায় দেই, ডোপামিন বাড়ায় দেই। তো এই পেশেন্টের ক্ষেত্রে কি করতে যাচ্ছি? অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বাড়ায় দিতে চাচ্ছি, তাহলে ডোপামিন কমায় দিতে হবে। অর্থাৎ এটা হলো ডোপামিন অ্যান্টাগনিস্ট। মেটোক্লোপ্রোপামাইড এটা হলো ডোপামিন, এটা কি? এটা ডোপামিন অ্যান্টাগনিস্ট। যখন আমি আপনাকে বলবো ডোপামিন অ্যান্টাগনিস্ট, তখন কিন্তু আপনি বুঝে ফেলবেন তার সাইড ইফেক্ট কি। মেটোক্লোপ্রোপামাইড এটা খুব কমনলি ইউজ হয়, ঠিক আছে। তাহলে মেটোক্লোপ্রোপামাইড যদি আমরা গ্যাস্ট্রোপ্যারালাইসিসে দেই, এই পেশেন্টের সাইড ইফেক্ট আমরা ডোপামিন অ্যান্টাগনিস্ট এই কথা থেকে বুঝে ফেলতে পারবো। যে বলতে পারবে সে কে? আহ সে কিছুই না, দেখি কে বলতে পারে। এনিওয়ান? ডায়রিয়া? না, নাদিয়া কি যে হয়েছে নাদিয়ার? পার্কিনসনিজম? উম, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো ডিস্টোনিয়া। আচ্ছা, এটা কি ডোপামিন অ্যান্টাগনিস্ট নাকি অ্যাগনিস্ট ভুলে গেলাম তো। ডিস্টোনিয়া। কেউ একটু চেক করে ফেলেন তো, আমি নিজে ভুলে গেছি। ওকে, শিওর। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো ডিস্টোনিয়া, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্টাগনিস্টের সাথে তো ডিস্টোনিয়া, অর্থাৎ আমি মানে অ্যাবসেন্ট হয়ে গেছিলাম, সরি। হুম, ডিস্টোনিয়া পাবো, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত। হ্যাঁ, এই ডিস্টোনিয়া এটা যেমন আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা সাইড এফেক্ট, ওই রিলেটেড একটা সাইড এফেক্ট পাবো আমরা এখানে। আশা করি এই পর্যন্ত বুঝছেন। আমাদের আর বাকি আছে কি? গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ, আলসারের কমপ্লিকেশন। আলসারের কমপ্লিকেশন কয়েকবার বলা হয়েছে। হেমোরেজ এবং পারফোরেশন এই দুইটা হলো অ্যাকিউট কমপ্লিকেশন। এটা অ্যাকিউট, এটাও অ্যাকিউট। আমাদের ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হলো প্রেজেন্টেশন। যখন হেমোরেজ নিয়ে আসবে তখন সে নিয়ে আসবে হেমাটোমেসিস, ঠিক আছে। তখন সে নিয়ে আসবে হেমাটোমেসিস, তখন সে নিয়ে আসবে হেমাটোচেজিয়া, অর্থাৎ ব্লিডিং এর পরিমাণ যদি খুব বেশি হয়, ব্লিডিং এর পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে সেটা ভমিটিং এর মাধ্যমে চলে আসবে। ব্লিডিং এর পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে সেটা খুব র্যাপিডলি ট্রানজিট টাইম হওয়ার কারণে ফ্রেশ ব্লাড পার রেক্টাম দিয়েও বের হবে। এটা কারণ কি? ফ্রেশ থাকার কারণ কি? কারণ ট্রানজিট টাইম খুব কম, ব্লাডের পরিমাণ বেশি, ট্রানজিট টাইম কম, তাড়াতাড়ি চলে আসতেছে। অর্থাৎ পার রেক্টাল ব্লিডিং হলে যে সেটা আপার জিআই ব্লিডিং হতে পারে না, ব্যাপারটা এরকম না। পার রেক্টাল ব্লিডিং ও আপার জিআইটি ব্লিডিং হতে পারে, অর্থাৎ এখানে আপনার ব্লিডিং এর সোর্স অনেক অনেক ব্লিডিং, এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে। মোস্ট কমন সাইট কোনটা? যদি আমার পিইউডি থেকে যদি ব্লিডিং নিয়ে আসে, পিইউডি থেকে ব্লিডিং নিয়ে আসলে মোস্ট কমন সাইট কোনটা? অ্যাগেইন, পিইউডির মোস্ট কমন সাইট কোনটা এটা বললে হবে না। পিইউডির মোস্ট কমন সাইট হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। সো অ্যাগেইন এটা ডিউডেনাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। বুক ডিউডেনামের কোন আর্টারি? ডিউডেনামের ক্ষেত্রে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তাহলে এই পেশেন্ট নিয়ে আসবে কোনটা? এই পেশেন্ট হেমাটোমেসিস নিয়ে আসবে।
পেইন তো থাকবেই, যেটা পেপটিক আলসার ডিজিজের পেইন সেটা থাকবে, বাট পেইনের ক্ষেত্রে পেইনের থেকে তার এটা বেশি প্রমিনেন্ট। পারফোরেশনের পেশেন্ট কি নিয়ে আসবে? তো একটা পেশেন্টের যখন পারফোরেশন হলো, পারফোরেশন হওয়ার সাথে সাথে তার ডিউডেনাম এবং গ্যাস্ট্রিক কন্টেন্ট, সেটা স্টোমাক থেকে হতে পারে, ডিউডেনাম থেকে হতে পারে, তাহলে তার ডিউডেনাল অথবা গ্যাস্ট্রিক সেই কন্টেন্ট গুলো এখন কোথায় চলে আসবে? সেই কন্টেন্ট গুলো এখন পেরিটোনিয়ামে চলে আসবে। সেই কন্টেন্ট গুলো এখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে। যখনই সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে, তখন সে পেরিটোনিয়ামকে ইরিটেশন করবে। এই পেরিটোনিয়ামকে ইরিটেশন করার কারণে আমার এই পেইনটা যেটা হবে সেটা খুব সিভিয়ার পেইন। এই পেইনটা হবে কনস্ট্যান্ট। এই পেইনটা হবে কিরকম? কনস্ট্যান্ট। এই ইরিটেশন এবং এই পেইন থেকে আমরা রিফ্লেক্সলি অ্যাবডোমেনের মাসেলগুলো কন্ট্রাকশন করে রাখবো। রিফ্লেক্সলি অ্যাবডোমেনের মাসেলগুলোকে কি করে রাখবো? কন্ট্রাকশন করে রাখবো। আমরা পাবো রিজিড অ্যাবডোমেন। রিজিড অ্যাবডোমেন। তাহলে রিজিড অ্যাবডোমেন, এটা রিফ্লেক্সলি আমি যদি অ্যাবডোমেনের মাসেলগুলোকে কন্ট্রাকশন করে রাখি, রিফ্লেক্সলি আমাদের পেরিস্টালসিস কমে যাবে। ডিক্রিজ পেরিস্টালসিস। পেরিস্টালসিস কমে যাওয়ার কারণে কনস্টিপেশন পেতে পারি, বাউল সাউন্ড কমে যাওয়া পরে মানে পাইতে পারি। ঠিক আছে? কেমিক্যাল পেরিটোনাইটিস, এই কন্ডিশনটাকে, ইরিটেশন যেটা হচ্ছে এটাকে আমরা বলবো কেমিক্যাল পেরিটোনাইটিস। কেমিক্যাল পেরিটোনাইটিস অর্থাৎ এসসিএল চলে আসছে। এই কেমিক্যাল পেরিটোনাইটিস হওয়ার কারণে এখন পেরিটোনিয়াল রিঅ্যাকশন হবে। পেরিটোনিয়াল রিঅ্যাকশন। পেরিটোনিয়াল রিঅ্যাকশন মানে কি? পেরিটোনিয়াম এখন বেশি বেশি ফ্লুইড রিলিজ করবে অ্যাসিডটাকে ডাইলিউট করার জন্য। ডিক্রিজ ফ্লুইড এক্সুডেশন। পেরিটোনিয়াম এখন বেশি বেশি ফ্লুইড এক্সুডেশন করবে কি করার জন্য? টু ডাইলিউট দ্য অ্যাসিড অথবা টু ডাইলিউট দ্য কেমিক্যাল, টু ডাইলিউট দ্য ইরিটেশন। এই ইরিটেশনটাকে ডাইলিউট করার জন্য সে বেশি বেশি ফ্লুইড রিলিজ করবে। যখন সে বেশি বেশি ফ্লুইড রিলিজ করবে এবং পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইনের জন্য খাওয়া কমায় দিবে, তাহলে পেশেন্ট ফ্লুইড ইনটেক কমায় দিছে, পেশেন্টের ভমিটিং থাকতে পারে এবং পেশেন্টের পেরিটোনিয়াল ফ্লুইড রিলিজ হচ্ছে। ইনক্রিজ পেরিটোনিয়াল ফ্লুইড সিক্রেশন। সবকিছু মিলাইয়া পেশেন্টের হাইপোভলিমিক শক হতে পারে। সবকিছু মিলাইয়া পেশেন্টের কি হতে পারে? শক হতে পারে। এই কেমিক্যাল পেরিটোনাইটিস এবং সেখানে পেরিটোনিয়াল ফ্লুইড কালেকশন হয়েছে, যেখানে পেরিটোনিয়াল ফ্লুইড অনেকদিন কালেকশন থাকবে, পরবর্তীতে এটা ফলোড বাই হতে পারে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা পরে যদি প্রলংড হয় তাহলে এটা ডেভেলপ করতে পারে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে নরমাল পেপটিক আলসার ডিজিজ থেকে এটা আলাদা করবো কি করে? নরমাল পেপটিক আলসার ডিজিজ এত বেশি সিভিয়ার পেইন না। যখন বলবো পারফোরেশন, তখন তার সিভিয়ারিটিটা অনেক বেশি, তখন তার ডিউরেশনটা অনেক বেশি, অর্থাৎ আমরা বলবো কনস্ট্যান্ট। পেশেন্টের ভমিটিং সাথে থাকতে পারে, পেশেন্টের সিস্টেমিক কিছু সাইন সিমটম দেখবো, কারণ কেমিক্যাল পেরিটোনাইটিস সিস্টেমিক ইনফ্লামেটরি সাইন আমরা দেখতে পাবো, অর্থাৎ ফিভার থাকতে পারে, অথবা এটা ডিপেন্ড করে, আর যদি শকে চলে যায় তাহলে আবার ফিভার থাকবে না। সিস্টেমিক ইনফ্লামেটরি, পেশেন্ট টক্সিক থাকবে আর কি। ঠিক আছে? সিস্টেমিক ইনফ্লামেশনের আমরা সাইড দেখতে পাবো। এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওয়াল রিজিড থাকবে, বাওয়েল সাউন্ড কম থাকবে। এই রিজিড অ্যাবডোমেন, বাওয়েল সাউন্ড কম, তারপরে হলো আপনার কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন, এই তিনটা জিনিস আমরা কখনোই পেপটিক আলসার ডিজিজে পাবো না। যখন আমরা পারফোরেশন সাসপেক্ট করব, তখন আমরা কি দেখব? তখন আমরা পেশেন্টকে ইরেক্ট পোস্টারে অ্যাবডোমিনাল এক্সরে করব। ইরেক্ট পোস্টারে আমরা অ্যাবডোমিনাল এক্সরে করব। ইরেক্ট পোস্টারে যখন আমরা এক্সরে করব, তখন আমরা দেখব সাব ডায়াফ্রামেটিক গ্যাস। এই বাকি কথা আপনারা সবাই জানেন, আমাকে এটা বলা দরকার আছে? ইরেক্ট পোস্টার যখন আমরা দেখব, তখন আমরা দেখব এরকম সাব ডায়াফ্রামেটিক গ্যাস। এই গ্যাসটা কোথায় আসলো? কোথা থেকে আসলো? তাহলে জিআইটির কোন জায়গাতে যদি পারফোরেশন হয়, জিআইটির কোন জায়গাতে যদি পারফোরেশন হয়, মাইন্ড ইট, জিআইটির কোন জায়গাতে যদি পারফোরেশন হয়, তাহলে পারফোরেশনের কারণ কিন্তু অনেকগুলো।
এই পারফোরেশন ম্যালিগন্যান্ট পারফোরেশন হতে পারে না? এটা ম্যালিগন্যান্ট পারফোরেশন হতে পারে, এটা পেনিট্রেটিং অ্যাবডোমিনাল ইনজুরি থেকে হতে পারে, এটা পেপটিক আলসার ডিজিজ থেকে হতে পারে। ঠিক আছে, তাহলে পারফোরেশন কিসের জন্য হতে পারে? পারফোরেশন হতে পারে পারফোরেশন হতে পারে, পারফোরেশনটা পড়াই দিই। কিন্তু আমরা যেটা বলবো সেটা হলো জিআইটির যে কোনো জায়গাতেই পারফোরেশন হোক না কেন, জিআইটির যেখানেই পারফোরেশন হোক না কেন, পারফোরেশন হওয়ার সাথে সাথে জিআইটির ভেতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসবে। এই পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসলে আমরা সেই কন্ডিশনটাকে বলি পেরিটোনিয়াম। এই নিউমোপেরিটোনিয়াম বোঝার জন্য আমাদের করতে হবে এক্সরে। এক্সরেটা হতে হবে ইরেক্ট পোস্টারে। আমরা দেখতে পাবো সাবডায়াফ্রাগমেটিক গ্যাস, পারফোরেশন ডিউ টু এনি রিজন। আজকে আমরা এই মাত্র যেটা শিখলাম সেটা হলো পিইউডি রিলেটেড পারফোরেশন, পিইউডি ফলোড বাই পারফোরেশন। আর কোনো কারণে কি পারফোরেশন হতে পারে? হতে পারে মানে অনেক কারণে পারফোরেশন হতে পারে। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, বাওয়েল ওয়াল স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেছে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া ফলোড বাই পারফোরেশন হতে পারে। ইন্টেস্টিনাল ভুলবুলাস হওয়ার কারণে স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টেস্টিনাল ওয়াল। যখন ভুলবুলাস হবে তখন কি হবে? ইন্টেস্টাইনের যে ওয়াল আছে সেখানে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে। স্ট্রাঙ্গুলেশন, বাওয়েল ওয়াল নেক্রোসিস, পারফোরেশন। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থেকেও সেটা হতে পারে, অর্থাৎ মেকানিক্যাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আপনি ভুলবুলাস না বলে যেটা বলবেন মেকানিক্যাল স্মল বাওয়েল অবস্ট্রাকশন। এটার কারণেও ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হয়ে ওয়াল নেক্রোসিস হয়ে পারফোরেশন হয়ে যেতে পারে। ক্রনস ডিজিজ মানে হলো ওয়ান কাইন্ড অফ ইনফ্লামেটরি বায়োল ডিজিজ। আমরা জানি ক্রনস ডিজিজ মানে হলো ট্রান্সমুরাল ইনফ্লামেশন। ট্রান্সমুরাল ইনফ্লামেশন মানে হলো হোল থিকনেস ইনফ্লামেশন, পুরোটা ওয়াল ড্যামেজ করে ফেলতে পারে। এটা থেকে আমরা পারফোরেশন পেতে পারি। ম্যালিগনেন্সি থেকে আমরা পারফোরেশন পেতে পারি, ম্যালিগনেন্ট পারফোরেশন। বাইরে থেকে কেউ খোঁচা দিয়ে এটাকে নষ্ট করে দিছে, পেনিট্রেটিং অ্যাবডোমিনাল ট্রমা। অ্যাবডোমিনাল ট্রমা, চেস্ট ট্রমা দুই রকম, একটা হলো পেনিট্রেটিং আর একটা হলো ব্লান্ট। তাহলে এগুলো হতে পারে আমাদের পারফোরেশনের কজ, কিন্তু তাদের বাকি সব জিনিসগুলো সেম থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কিন্তু পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে তো আপনি দেখবেন তার প্রিভিয়াসলি পেপটিক আলসার ডিজিজের একটা কারণ ছিল। পেপটিক আলসার ডিজিজে পারফোরেশন, এই পেইনটা কি কখনো শোল্ডার রিজনে যেতে পারে কিনা? কেন যেতে পারবে না? যদি সে সাবডায়াফ্রাগমেটিক এরিয়াকে ইরিটেট করে, সাবডায়াফ্রাগমেটিক এরিয়াগুলোকে যদি সে ইরিটেট করে, ডায়াফ্রামকে ইরিটেট করা মানে ফ্রেনিক নার্ভকে ইরিটেট করা, এবং সেই ফ্রেনিক নার্ভকে ইরিটেট করার মাধ্যমে সে শোল্ডারে পেইনটা চলে যেতে পারে। এটা যাবে ফ্রেনিক নার্ভের জন্য রেফার্ড পেইন এটসেট্রা। এগুলো বুঝবেন সবাই আশা করি। এখন আমাদের পেপটিক আলসার ডিজিজ থেকে আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হলো গ্যাস্ট্রোজেজুনোস্টমি এবং ট্রাঙ্কাল ভেগোটমি। এগুলো করলে আমাদের কি কি সুবিধা বা কিভাবে কাজ হয় আর কি সাইড ইফেক্ট হতে পারে, খুব সামান্য, অত বেশি বড় করে পড়বো না, কিন্তু খুব সামান্য করে একটু পড়তে হবে এটা। ঠিক আছে, সো লেকচারের এই অবস্থা আমি একটা ব্রেক নিতে যাচ্ছি। ব্রেকের ডিউরেশন 5 মিনিট। এখন 15 বাজে, সবাই 20-এ চলে আসবেন।